আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 27তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসে সেগুলো সমাধান করে দেখাবো। তো স্ক্রিনে 27তম বিসিএস প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসে সেগুলোর কোশ্চেন দেওয়া আছে, আপনারা কোশ্চেনগুলো দেখেন, আমি একটার পর একটা সলভ করে দেখাই। তো প্রথম যে অঙ্কটা আছে 1 নম্বর, একে কী বলা আছে, 60 থেকে 80 এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। 60 থেকে 80 এর মধ্যে, অর্থাৎ 60 থেকে 80 এর মধ্যে, তাহলে 60-এর পরে যে মৌলিক সংখ্যা আছে সেটা কত? 61। এবং 80-র আগে যে মৌলিক সংখ্যাটা আছে সেটা কত? 79। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত? 79 মাইনাস 61, এর পার্থক্যটি চাইছে। তাহলে কত? 8 আর 3 9 6 18। তাহলে এটা আমার অ্যান্সার। ঠিক আছে। আর মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যেমন 61কে 1 এবং 61 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। ঠিক 79কেও 1 এবং ওই 79 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। অর্থাৎ যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 3, 5, 7 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা। যাদের মৌলিক সংখ্যা নিয়ে সমস্যা আছে, চ্যানেলে মৌলিক সংখ্যা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। তো একের অ্যান্সার কত হবে? 18। কারণ এটা হচ্ছে 60 এবং 80-র মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মৌলিক সংখ্যা, আর এটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 60 এবং 80-এর মধ্যে। আর এই দুটোর অন্তর হচ্ছে 18, আর এটাই আমার চাইছে। তাহলে একের অ্যান্সার কত হবে? গ। গতে 18 আছে না? ঠিক আছে, একের অ্যান্সার গ। তারপরে আমি 2-এ যাই। 2 নম্বরে 2 কী বলা আছে? পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 37 বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স কত? আচ্ছা, তাহলে বয়সের গড় দেওয়া আছে। তাহলে আমার সমষ্টি বের করতে হলে কী করতে হবে? যে কয়জন থাকবে, অর্থাৎ 3 জন থাকলে 3 দিয়ে গুণ করতে হবে, যে 2 জন থাকে 2 দ্বারা গুণ করলে আমার সমষ্টি পাওয়া যাবে। সুতরাং আমরা লিখতে পারি কি? সুতরাং পিতা মাতা ও পুত্রের বয়সের গড়টা দেওয়া আছে। তাহলে পুত্রের বয়সের সমষ্টি, পুত্রের বয়সের সমষ্টি গড় দেওয়া আছে। তাহলে আমার সমষ্টি বের করতে হলে কী করতে হবে? গড়কে, যে কয়জন মানুষ আছে সেই কয়জনকে আমার গুণ করতে হবে। যেমন 1 2 3 জন আছে, তাহলে গড় কত দেওয়া আছে? গড় দেওয়া আছে 37। তাহলে 37 গুণ 3, তাহলে আমার সমষ্টি কিন্তু বের হয়ে যাবে। তাহলে কত হয়? 37 গুণ 3 দিলে 37 গুণ 3 111 বছর। আবার দেওয়া আছে, আবার কি বলা আছে? পিতা ও পুত্রের বয়সের গড় দেওয়া আছে। তাহলে এই মাতার কিন্তু নয়, মাতাটা আমার বের করতে বলছে। আবার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, তাহলে 2 জন আছে না? তাহলে কত আছে এখানে? 35 দেওয়া আছে। 35 গুণ 2 সমান কত? 35 দুগুণে 70 বছর। তাহলে এখানে পিতা পুত্র আবার বের করতে বলছে কোনটা? মাতা। তাহলে এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে কিন্তু আমার মাতার বয়স বের হবে। সুতরাং মাতার বয়স 111 মাইনাস 70 বিয়োগ করলে কত হয়? 41 বছর। এটাই এবার আচ্ছা, মাতার বয়স বের হয়েছে। তো 2-এর কত নম্বরের অ্যান্সার হবে? 2-এর খ। তারপরে আমি 3 নম্বর অঙ্কটা দেখি। 3-এ কি বলা আছে? শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকার বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্রছাত্রীর সমান ভাড়া বহন করবে, ঠিক হলো। অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় প্রতিজনের ভাড়া 8 টাকা কমে গেল। বাসে কতজন ছাত্রছাত্রী গেছিল? ধরি মোট ছাত্রছাত্রী x জন। সুতরাং মানে কতজন আছে? যাওয়ার জন্য 2400 টাকা বাস ভাড়া করা হলো। সুতরাং মাথা পিছু ভাড়া কত হবে? 2400 ডিভাইডেড x।
এত টাকা। ঠিক আছে, তারপরে বলছে অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যায়, অতিরিক্ত 10 জন ছাত্রছাত্রী যাওয়ায় মোট ছাত্রছাত্রী কত হয়, এক্স প্লাস 10 এতজন। সুতরাং এখন মাথা পিছু ভাড়া কত হচ্ছে, ভাড়া কত হবে 2400। এখন কিন্তু কমে আইছে কারণ 10 জন অতিরিক্ত গেছে, তাহলে কত হয় এক্স প্লাস 10 এতটা এতটা। ঠিক আছে, তারপরে কি বলছে, যাওয়ায় জন প্রতি ভাড়া 8 টাকা কমে গেল, তাহলে কিন্তু আমার এটা এখন বের করতে পারবো। তাহলে প্রশ্ন মতো আমি লিখতে পারি, তাহলে যখন ছাত্রছাত্রী এক্স ছিল তখন মাথাপিছু ভাড়া ছিল কত 2400 ডিভাইডেড এক্স, আর যখন অতিরিক্ত গেছে তখন মাথাপিছু ভাড়া কত 2400 ডিভাইডেড এক্স প্লাস 10। তাহলে এইটা 2400 ডিভাইডেড এক্স মাইনাস 2400 ডিভাইডেড এক্স প্লাস 10 ইকুয়ালটি কি লিখতে পারি 8 টাকা, কারণ 8 টাকা হচ্ছে কি করছে কমে গেছে। তাহলে প্রশ্ন মতো আমি কি লিখতে পারি, এখানে জায়গা না থাকে, তাহলে প্রশ্ন মতে আমি কি লিখতে পারি 2400 ডিভাইডেড এক্স মাইনাস 2400 ডিভাইডেড এক্স প্লাস 10 ইকুয়ালটি কত লিখতে পারি 8। এখানে ম্যাথটা করি, সমাধান করি, লসাগু করি এক্স প্লাস 10। তাহলে এক্স আছে নাই কি 2400 এক্স প্লাস 10, এটা আছে নাই হচ্ছে এক্স, তাহলে 2400 এক্স। ঠিক আছে, বা 2400 এক্স প্লাস 10-এর সাথে গুণ করলে 24,000 হচ্ছে মাইনাস 2400 এক্স ডিভাইডেড কি লিখতে পারি এক্স স্কোয়ার লিখতে পারি, আর হচ্ছে এই 10 এক্স লিখতে পারি। ঠিক আছে, 8। তারপরে 2400 এক্স, এটা প্লাস, এটা কি, এটা মাইনাস, এটা প্লাস, কেটে গেছে। তারপরে উপরে কত আছে 24,000, আর এটা এটার সাথে যে গুণ হবে তাহলে কত হয় 8 এক্স স্কোয়ার প্লাস 8-10 80 এক্স। ঠিক আছে, তারপর এটাকে আমি এই পাশে নিয়ে যাব, তাহলে 8 এক্স স্কোয়ার প্লাস 80 এক্স মাইনাস 24,000 ইকুয়ালটি লিখতে হবে 0 লিখতে পারি। তারপরে 8 আমি কমন নিলাম, 8 কমন নিলে কি আছে এক্স স্কোয়ার প্লাস 8-10 80 এক্স মাইনাস 4-8 3-8 24 3000 বুঝলি, বা এটা যদি এটাতে ভাগ করে তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস 10 এক্স মাইনাস 3000 ইকুয়ালটি কি লিখতে পারি 0। এটাকে 0 নিচে যদি 8 দিই তাহলে কিন্তু ভাগ করলে 0ই হয়, বা তারপর আমার ভাঙতে হবে 3000কে ভাঙতে হবে, 3000কে যদি 60 গুণন 50 5 30 তাহলে ভাঙা হয়েছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 60 এক্স মাইনাস 50 এক্স মাইনাস 3000। আমি কিন্তু এবার মিডিল টার্ম করতে পারি, বা এক্স কমন নিলাম এক্স প্লাস 60 মাইনাস 50 কমন নিলাম এক্স প্লাস 60 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 60 টু এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0। সুতরাং কি লিখতে এক্স সমান কি লিখতে পারি এক্স সমান মাইনাস 60 লিখতে পারি, এক্স সমান 50 লিখতে পারি। তাহলে আমার মাইনাসটি কিন্তু কারণ জনসংখ্যা হচ্ছে কি কখনো মাইনাস হতে পারবে না, তার মানে এটা আমার গ্রহণযোগ্য নয়, তাহলে এটা আমার বাদ। তাহলে এক্সের মান কত বেরিয়েছে 50, এক্সের মান কত বেরিয়েছে 50। তাহলে আমি ধরছিলাম কি ধরি মোট ছাত্রছাত্রীর সংখ্যা এক্স ধরছিলাম,
তাহলে x সমান 50 বেরিয়েছে, যেহেতু অতিরিক্ত গেছে আরও 10 জন, তাহলে কতজন হবে? 50 প্লাস 10 কত? মোট স্টুডেন্ট 60 জন গেছে, পরে 10 জন অ্যাড হয়েছে না, তাহলে এই 10 জন আমি যোগ করে দিয়েছি, তাহলে কত? 60 জন। অ্যান্সার আমার 3-এর ঘ, 3-এর ঘ অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে 4 নম্বর করি আমি। 4-এ কি বলা হয়েছে? যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কতদিন শেষ হবে? স্যার, তাহলে কি বলা আছে? যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে 3 জন লোক অতিরিক্ত নিয়োগ করলে 3 জন লোক অতিরিক্ত নিয়োগ করলে মোট লোক হয় কত? আগে ছিল 9 জন, পরে হচ্ছে 3 জন যোগ হয়েছে, তাহলে কত হবে? 9 দিনে 12 জন। ঠিক আছে, তাহলে 9 জন লোক 12 দিনে করতে পারে, কতদিন? আমার দিন চাইছে, তাহলে 9 জন লোক কাজটি করে 12 দিনে। এবারে 9 জন লোক কাজটি করে 12 দিন, সুতরাং একজন লোক কাজটি করে, অবশ্য বেশি দিন লাগবে। 9 জন লোকে যদি 12 দিন লাগে, তাহলে একজনের কী হবে? বেশি দিন লাগবে না? তার বেশি হলে আমার কী হয়? গুণ হয়, তাহলে 9 গুণন 12, সুতরাং 12 জন লোক, এই যে 12 জন অতিরিক্ত 3 জন যোগ করার কারণে কত হয়েছে? 12 জন। 12 জন লোক কাজটি করতে পারে, 12 গুণন 9 ডিভাইডেড 12 বড় কেটে গেছে, কতদিন লাগবে? 9 দিন। তাহলে অতিরিক্ত 3 জন লোক অ্যাড করাতে কতদিন লাগবে কাজটি করতে? 9 দিন লাগবে। 4-এর খ অ্যান্সার। 4-এর অ্যান্সার কত? 4-এর অ্যান্সার হবে খ। তারপরে আমি 5 নম্বরে যাই। 5-এ কি বলা আছে? যদি আচ্ছা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস প্লাস 50 স্কোয়ার ইকুয়াল টু 40, এর মানটা আমার চাইছে। ঠিক আছে, আচ্ছা কোনো ক্রমিক সংখ্যার যদি স্কোয়ার থাকে, স্কোয়ারের যদি সমষ্টি বের করতে বলে, তাহলে সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড, আচ্ছা সরি, n ইন্টু n প্লাস 1, তারপরে 2n প্লাস 1 ডিভাইডেড 6, এটা হচ্ছে সূত্র। যদি কোনো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে বলে, তাহলে তার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড 6, n হচ্ছে শেষ পদ, তাহলে শেষ পদ কত আছে? 50 আছে। ঠিক আছে, শেষ পদ কত আছে? 50 আছে, 50, তাহলে 50 প্লাস 1, তারপরে 2 গুণন 50 প্লাস 1 ডিভাইডেড কত? 6, তাহলে 50 গুণন 50 রেখে কত? 51, তারপরে এখানে কত হয়? গুণন 50 দুগুণে 100, 100 রেখে 101 ডিভাইডেড কত? 6। ঠিক আছে, তারপরে আমি এখন জাস্ট গুণ করে ভাগ করে দিই। 50 গুণন 51 গুণন 101 ভাগ 6, অ্যান্সার কত বেরিয়েছে? ক্যালকুলেট করে দিই, আপনি কাটাকাটি করবেন, কাটাকাটি করলে আরও সহজ হবে। 925। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। আর কত আছে? 42,925, এটা কত আছে? 5-এর খ দেওয়া আছে। ঠিক আছে, 5-এর খ নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমার জাস্ট শুধু সূত্রে লিখে সূত্রে ফেলাই দিছি। ঠিক আছে,
তারপরে আমি 6 নম্বর অঙ্কটা দেখাই। তো কি বলা আছে, কি বলা আছে, এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত, এত কমানো হয়েছে, এত কমানো হয়েছে, এত বাড়ানো হয়েছে। আচ্ছা, যদি এরকম একবার বাড়ে একবার কমে, যদি এইভাবে যদি অঙ্কটা থাকে, তাহলে আপনি যদি এমনি অঙ্ক করতে চান তাহলে অনেক কিন্তু সময় লাগবে। যদি একটা ফর্মুলা প্রিলির জন্য তো সময় পাওয়া যাবে না, তো প্রিলির জন্য একটা ফর্মুলা আপনি ইউজ করতে পারেন। ফর্মুলাটা ইউজ করতে দিলে আপনি খুব সহজে অঙ্কটা করতে পারবেন। ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড 100। ঠিক আছে, এ মানে একবার যদি বাড়ায় আর বি হচ্ছে কমানো। তো এখানে বলছে একবার 25% বাড়াইছে, আবার একবার হচ্ছে বর্ধিত মূল্য থেকে আবার 25% কমানো হয়েছে, তাহলে সর্বশেষ মূল্য। তাহলে আর কমলে হচ্ছে, বাড়লে হচ্ছে প্লাস হয়, বাড়লে সবসময় কী হবে, প্লাস হবে, আর কমলে কী হবে, মাইনাস চিহ্নটা আমার ইউজ করতে হবে। তাহলে আমি এখানে লিখি এ হচ্ছে কি বাড়ানো, তাহলে এ হচ্ছে 25% বাড়াইছে, তাহলে 25 লিখলাম। আর বি হচ্ছে কমানো, তাহলে 25% কমাইছে, তাহলে মাইনাস 25 প্লাস আবার সেম 25 গুণন বি হচ্ছে কমানো, তাহলে কত কমাইছে, মাইনাস 25। কমানো হলে হচ্ছে মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। ঠিক আছে, নিচে কত, 100। তাহলে এখানে লিখি 25 প্লাস মাইনাসে মাইনাস 25 প্লাস মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, তাহলে 25 আর 25 গুণ করলে কত হয়, 625 ডিভাইডেড 100। তাহলে এর হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কেটে গেল। তাহলে এখানে যদি ভাগ করি কত হবে, বেরোয় 625 ভাগ 100 মাইনাস 6.25%। যেহেতু মাইনাস বেরোইছে অবশ্যই এটা কমানো হবে, আর যদি প্লাস বেরোইতো, যদি মাইনাস না আসে সেটা হচ্ছে 6.25%, 6.25% হচ্ছে বাড়ানো হয়েছে। আর যেহেতু মাইনাস বেরোইছে তার মানে কী হবে, এটা হচ্ছে কমছে, তাহলে অ্যান্সার হবে 6.25% কমানো হয়েছে। আর যেহেতু মাইনাস বেরোইছে এই কারণে কমানো হয়েছে, আর যদি প্লাস বেরোইতো তাহলে কিন্তু এটা বাড়ানো হইতো। ঠিক আছে, তাহলে 6.2% কমানো হয়েছে, তাহলে 6-এর খ অ্যান্সার হবে, 6-এর খ অ্যান্সার। এই ফর্মুলা আপনারা যখন একবার বাড়াইছে একবার কমাইছে, ফর্মুলা সবসময় ইউজ করতে পারবেন। এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড 100, এটা প্রিলির জন্য আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে, তারপরে 7 নম্বর। আর আপনি যদি এমনিতে অঙ্কটা করতে চান তাহলে অঙ্কটা অনেক বড় হবে। তারপরে 7 নম্বরে কি বলা হয়েছে, 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এখানে একটা শর্টকাট আপনি ফর্মুলা ইউজ করতে পারবো। এখানে হচ্ছে 4 টাকায় 5টি কিনে, 4 টাকায় 5টি কিনে, তাহলে 5টি কিনে 4 টাকায়, সুতরাং একটি কিনে 4/5 টাকা। তাহলে এটা কিন্তু হচ্ছে ক্রয় মূল্য, কেনা মানে কি, ক্রয় মূল্য। আবার বিক্রয় মূল্যটা বের করি, 5 টাকায় 4টি করে বিক্রি করলে, তাহলে 4টির বিক্রয় মূল্য কত, 5 টাকা, সুতরাং একটির বিক্রয় মূল্য 5/4, এটা কিন্তু হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তারপরে কি বলছে, শতকরা কত লাভ হবে, 5 টাকায় 4টি বিক্রয় করলে কত লাভ হবে। আচ্ছা, এখানে যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু লাভ বা ক্ষতি পার্সেন্টেজ। ঠিক আছে, ধরি লাভ, এখানে বলছে কত লাভ হবে, ধরি লাভ X%। ঠিক আছে, লাভ হবে কত, X%, তাহলে ক্রয় মূল্য গুণন লাভ বা ক্ষতি পার্সেন্টেজ, তাহলে এখানে লাভ বলছে, তাহলে লাভ কত। আচ্ছা, ফর্মুলাটা লিখি, লাভ বা ক্ষতি পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে লাভ কত ধরছি, X%, তাহলে X আমি, আর ক্ষতি যদি আমি ধরতাম তাহলে সেক্ষেত্রে X%। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য কত আছে আমার, বিক্রয় মূল্য বেরিয়েছে 5/4।
একটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় কিন্তু এখানে এক করে নেবেন, ঠিক আছে? এই ফর্মুলাটা ইউজ করার ক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে এটাকে হচ্ছে সেই সংখ্যাটা এক করে নেবেন, আর এটা হচ্ছে টাকায় আসবে, কারণ বিক্রয়মূল্য ক্রয়মূল্য সবসময় কিসে থাকে? টাকায় থাকে। তাহলে আমি টাকায় নিয়েছি, কিন্তু এগুলো টাকা। আর এখানেও এক বেরিয়েছে, এখানেও এক বেরিয়েছে, কারণ দুটো সমান ইকুয়াল করতে হবে, তারপরে ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে বিক্রয়মূল্য কত বেরিয়েছে? 5/4। তাহলে 5/4। এভাবে আপনার যে কোনো টাইপের অঙ্ক আপনারা এই ফর্মুলায় ইউজ করে অঙ্কটা করতে পারবেন। তাহলে 5/4, তারপরে ক্রয়মূল্য কত বেরিয়েছে? 4/5। আর কত ধরছি? X%। তাহলে X%, ঠিক আছে? বা 5/4 সমান 4/5 গুণন পার্সেন্ট যদি উঠাই যায় নিচে কত দিতে হয়? 100। তারপরে আমি আচ্ছা উপর পাশে করে থাকে। তাহলে 5/4 ইকুয়াল টু 4/5 ইন্টু X/100। এই পাশে 5/, এটা আমার বের হয়েছিল, ঠিক আছে? এখন আমি আমার করি, দেখ কত বের হয়। তাহলে উপরে আছে কত? এটা আমি কষে কষে, তাহলে এক্স এর আমি যেহেতু মানটা বের করবো, তাহলে কত হয়? এটা এক্স গুণন 4 গুণন, আর এই পাশে হচ্ছে 4, আর এই পাশে কত হচ্ছে? 5 গুণন 100 গুণন 5। এক্স ইকুয়াল টু 5 গুণন 100 গুণন 5 ডিভাইডেড কত হয়? 4 গুণন 4, ঠিক আছে? এখন আমি কাটাকাটি করি, তাহলে কত হয়? 4×25 100, ঠিক আছে? তখন দেখি কত আছে। 5 গুণন 5 গুণন 25 ভাগ 4 কত বেরিয়েছে? এক্স এর মান বেরিয়েছে 156.25। আর যদি শতকরা বলছে তাহলে অবশ্যই 100 থেকে কত বড় হয়েছে 100 আমার মাইনাস করতে হবে। আর যদি 100 থেকে কম বের হইতো তাহলে 100 থেকে কত কম হয়েছে সেক্ষেত্রে আমার ক্ষতি হইতো। যেহেতু লাভ তাহলে 100 থেকে বেশি হয়েছে, লাভ হলে হচ্ছে 100 থেকে বেশি হবে, তাহলে 100 থেকে কত বেশি? 56.5। লাভের ক্ষেত্রে 100 থেকে বেশি হবে, আর ক্ষতির ক্ষেত্রে কী হবে? 100 থেকে কম হবে। আর 100 থেকে কত কম হয়েছে সেটা হচ্ছে ক্ষতি। যদি আমার 85 বের হইতো তাহলে কিন্তু ক্ষতি হইতো। তাহলে 100 মাইনাস 85 কত হয়? 15, তাহলে 15% ক্ষতি হয়েছে। আর এখানে 156, তাহলে 100 মাইনাস কি 156 মাইনাস 156.25 বেড়েছে, তাহলে 156.25 মাইনাস 100, তাহলে কত পাচ্ছে? 56.25। তাহলে এটা হচ্ছে লাভ। লাভের ক্ষেত্রে 100 থেকে বড় হয়, আর ক্ষতির ক্ষেত্রে 100 থেকে ছোট হয়। কত ছোট হয় সেটা হচ্ছে ক্ষতি, আর কত বড় হয়েছে 100 থেকে সেটা হচ্ছে লাভ। সুতরাং লাভ হচ্ছে 156.25 মাইনাস 100, 56.25%, ঠিক আছে? এত পার্সেন্ট লাভ। তাহলে এটার অ্যান্সার কত হবে? 7-এর ঘ নম্বরে 56.25। এটা ইজি একটা ফর্মুলা, আপনারা ফর্মুলাটা ইউজ করলে দেখা যায় বড় বড় অঙ্কগুলো খুব সহজেই, লাভ ক্ষতির অঙ্কগুলো এই ফর্মুলাটা ইউজ করে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন। তারপরে 8 নম্বর দেখি, 8-এ কী বলা আছে? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত? 14। তারপরে এক্স ওয়াই সমান কত দেওয়া আছে? 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? তাহলে এটা সমান কী লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy, এটা কিন্তু লেখা যায়। এটুকু সমান এটুকু সূত্র লেখা যায়। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত বলেছে? 14। এটুকুর মান দেওয়া আছে কত? 14। তারপরে 2 গুণন এক্সের মান কত দেওয়া আছে? 2। তাহলে 14 প্লাস 2 2 4 কত হয়? 18। তাহলে 8-এর ঘ নম্বর অ্যান্সার।
তারপর 19 নম্বর অঙ্কটা দেখি। সরি 19 বলতেছি, 9 নম্বর অঙ্কটা। 9 বলে হচ্ছে সমদ্বিবাহুর সমকোণী ত্রিভুজের। আচ্ছা, সমদ্বিবাহুর সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি। সমদ্বিবাহু যেহেতু বলছে আর এটা হচ্ছে সমকোণী, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। আর সমদ্বিবাহু যেহেতু বলছে, ধরি এটা হচ্ছে এক্স, তাহলে এটার তাহলে এটা কত হবে এক্স, কারণ সমদ্বিবাহু বলছে এটা আর এটাও সমান, তাহলে এই সমদ্বিবাহু আর এটা কী হবে অতিভুজ, এটা এই হচ্ছে অতিভুজ। তাহলে বলছে কি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত আছে 12, তাহলে এসি সমান কত দেওয়া আছে 12। সীমা ত্রিভুজটির ক্ষেত্রফল কত, তাহলে এসি সমান যদি 12 হয়, তাহলে অতিভুজ সমান যদি 12 হয়, তাহলে অতিভুজ আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসির মান কত দেওয়া আছে 12, 12 স্কোয়ার। এবির মান কত এক্স, বিসির মান কত এক্স, বা 12 গুণ করলে কত হয় 144 আর 2 এক্স স্কোয়ার। সুতরাং এক্স স্কোয়ার সমান কত হয় 144 ডিভাইডেড 2, কত বের হয় 72, 2 গুণে 4, 7 গুণে 14। সুতরাং এক্স স্কোয়ার মান বের কত বেরিয়েছে 72 বেরিয়েছে, ঠিক আছে। তো এটা আমি রাখি এক্স স্কোয়ার, তাহলে এক্সের মান কত বের হয়, এক্সের মান কিন্তু আমি বের করতে পারি 36, 36 দুগুণে 72, ঠিক আছে। তাহলে এটার মান হচ্ছে, সুতরাং এক্স সমান 36, না সরি 36 না, আচ্ছা এটা থাক। আমার এক্স স্কোয়ার মান কত বেরিয়েছে 72। তারপরে কি বলছে, এত হলে ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফল সমান, যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ভূমি কত বিসি, বিসির ভূমি বিসি না, বিসির মান কত এক্স গুণন উচ্চতা কত এবি, এবির মান কত এক্স, তাহলে হাফ গুণন এক্স স্কোয়ার। লিখতে পারি না, লিখতে পারি। এক্স স্কোয়ার মান কত বেরিয়েছে 72, তাহলে হাফ গুণন 72, এবার লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি, কারণ এক্স স্কোয়ার মান আমার বের হয়েছে কিন্তু 72, এক্স স্কোয়ার মানটা আমি 72 বসাই দিলাম, তখন কাটাকাটি করি কত হয় 36 বর্গ, আর মিটারে দেওয়া আছে না বর্গ সেমি, 36 বর্গ সেমি। এটা 9 কোন নম্বর অ্যান্সার হবে, 9 হচ্ছে ক নম্বর অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন, একটা তো দেখেন 36 বেরিয়েছে। তো লাস্ট যে অঙ্কটা আছে 10 নম্বর অঙ্কটা আমি করি। দশে কি বলেছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি করলে। আচ্ছা এটা অঙ্কটা এমনিতে হচ্ছে 3 গুণ থাকলে 9 গুণ হয়, 4 গুণ থাকলে 16 গুণ হয়, 2 গুণ থাকলে 4 গুণ হয়, এটা এমনিতেই জানা যায়। তারপরে আমি গাণিতিকভাবে দেখাই। বৃত্তের ব্যাস 3 গুণ, আচ্ছা বৃত্তের ধরি বৃত্তের ব্যাস, ধরি বৃত্তের ব্যাস 2x, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ কত হবে, আচ্ছা ব্যাস আমি 2x না ধরি 2r ধরি, 2r, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে 2r ডিভাইডেড 2, কারণ ব্যাসের অর্ধেক হয় কি ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে 2 কাটিয়ে দিলাম,
তাহলে ব্যাসার্ধ কত আর, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত বেরিয়েছে, বৃত্তের ব্যাস যদি 2r হয় তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ সমান r। তারপরে বলছে যদি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হয়, 3 গুণ বৃদ্ধির পরে 3 গুণ, আচ্ছা, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল আর ব্যাসার্ধ বেশি বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার। বৃদ্ধির আগে, কিন্তু বৃদ্ধির আগে অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আবার 3 গুণ বৃদ্ধির পর 3 গুণ ব্যাস 3 গুণ বৃদ্ধির পর বৃত্তের ব্যাস কত হবে, 3 গুণ বৃদ্ধি করি, 3 গুণন 2r, এই যে ব্যাস ছিল 2r, তাহলে 3 গুণ বৃদ্ধি 3 গুণন 2r লিখলাম, তাহলে 3 দুগুণে 6r, ঠিক আছে। তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 6r ডিভাইডেড কত 2, কারণ ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে কত হয় 3, তাহলে 3r, তাহলে 3 গুণ বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধির পরে বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে 3r। সুতরাং এখন 3r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত হবে, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল সমান কত লেখা যায়, পাই আর স্কোয়ার, আর এর মান কত বেরিয়েছে 3r, তাহলে কত লেখা যায় 3 3 9, 9 পাই আর স্কোয়ার। আগে কত বেরিয়েছে, পাই আর স্কোয়ার ছিল, পাই আর স্কোয়ার, আর এখন কত 9 পাই আর স্কোয়ার, অর্থাৎ কত গুণ 9 গুণ। বোঝা গেছে, 10-এর খ অ্যান্সার। আর আপনার এবার এমনি মনে রাখুন, 3 গুণ থাকলে 9 গুণ হবে, 2 গুণ থাকলে 4 গুণ হবে, 4 গুণ থাকলে 16 গুণ হবে, ঠিক আছে, এইভাবে আপনার মনে রাখবেন। তা আমি জাস্ট একটু বোঝানোর জন্য অঙ্কটা করে দেখালাম, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের সাথে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।